নমস্কার, আমি অপূর্ব মণ্ডল। আমার সাথে আছে সুজেন্দু, আমার রুমমেট, আর সন্দীপ সাউ। তো সুজেন্দু বল তো, ইন্ট্রোডাকশন দে। নমস্কার, আমি সূর্যেন্দু বিকাশ নন্দী, ফার্স্ট ইয়ার এমবিবি স্টুডেন্ট, মেডিকেল কলেজ কলকাতাতে। আমার নাম সন্দীপ সাউ, ফার্স্ট ইয়ার এমবিবি স্টুডেন্ট, মেডিকেল কলেজ কলকাতা থেকে। তো সুজেন্দু তো বাড়ি কোন, ও তো মাধ্যমিক কোন স্কুল থেকে ছিল? ওই পোরলদা অন্নপূর্ণা বাণী মন্দির, ওই আমার গ্রামের পাশেই। স্কুল, গ্রামের স্কুল। পাশে আর এই উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে ওইখান থেকেই দিয়েছিস? উচ্চ মাধ্যমিক করেছিলাম। ওখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিস। তো এবার নিটে স্কোর কত ছিল? 667 পেয়েছি এবার। বাড়ি থেকে দিয়েছিস? হ্যাঁ, ভালো। তো বাড়িতে কজন থাকে? বাড়িতে 4 জন আছে, বাপি, মা, দিদি, আমি। ও, এটা তো কোনো ম্যাটার ছিল নিতে। 19-এ পরীক্ষা দিয়েছিলাম, মানে 19-এ এইচএস ছিল, তার একটা 6 নম্বর একটা। ফার্স্ট ইনিংস অ্যাটেন্ড দিয়েছিস? হুম। ঠিক আছে। তো তোর গ্যাপ মোটামুটি 5 বছরের ছিল। হুম। তো এই 5 বছরের গ্যাপে মানে কিভাবে তুই নিজেকে প্রত্যেকবার উন্নতি করেছিস যাতে তুই নিজের স্কোরটাকে আরো বাড়াতে পারিস? ব্যাপারটা হচ্ছে, আমার কাপটা ওইভাবে একসাথে বাড়ে, মানে মাঝখানে এতটা ডিমোটিভেশন এসেছিল যে কাপটা কমে গেছিল। মানে তোর গোটা তারপরে ধীরে ধীরে, নিজ জার্নিতে কিছুটা ডিমোটিভেশন ছিল, হ্যাঁ, কখনো, কিছুটা ইন্সপিরেশনও ছিল। হ্যাঁ, আর ওই আমার এতটা মানে ইন্সপিরেশন ছিল না। ওই বাড়ি থেকে যে সাপোর্ট, মোরাল সাপোর্ট, ওইটার জন্য আমি টিকে থাকতে পেরেছি। এবং লাস্টে যখন ও দেওয়ালে পিঠ থেকে গেল, তখনই, যখন এমবিবিএস এর গুরুত্বটা বুঝলাম, তখনই আমি উঠে আসতে পেরেছি। তার আগে পর্যন্ত এমবিবিএস এর গুরুত্ব বা এটা করলে বাস্তবে কি হতে পারে সেটা আমি বুঝতেও পারিনি, আর তার জন্য সঠিক পরিশ্রম হয়তো অতটা করা হয়নি। তো 2019-এ প্রথমবার নিট দিয়েছিলিস। তো যখন প্রথমবার নিট দিয়েছিলিস তখন কি ভেবে দিয়েছিলিস? তখন তো জানতাম না এক্সাম মানে প্যাটার্ন জাস্ট কেমন হবে। মানে নিট আমার একটা দিদি এক্সাম জানতিস? এই সময় হ্যাঁ। তখনই মেদিনীপুর গেছিল ও কলেজে পড়ার জন্য, সে জানতে পেরেছে, তারপরে আমাকে বললো যে এরকম একটা পরীক্ষা হয়, তুই বস। জাস্ট নিট দিয়ে বলে একটা দেখলাম, এক্সাম হয়, হ্যাঁ, জাস্ট দিয়ে তখনই দেখলি। বসলাম, দিয়ে দেখলাম না, পারা যাবে, একটু পড়লে পারা যাবে জিনিসটা। মানে তোর মধ্যে কিন্তু এবিলিটি তখনও আছে। কম্পিটিশনটা বুঝতে পারিনি হ্যাঁ। যে পারা তো যাবে, কিন্তু সবাই পারবে, হুম। তার থেকে বেশি তারপর করতে হবে, তো ওইটা বুঝতে পারিনি তখন। তো সেকেন্ড ইয়ার যখন তুই অ্যাটেম্প মানে শুরু করলি সেকেন্ড বারের জন্য, তখন কোনো কোচিং ছিল না এরকম আবার বাড়িতে শুরু করলি? কোচিং, অ্যাকচুয়ালি একটা লোকাল কোচিং নিয়েছিলাম, ফাইন্যান্সিয়ালি অতটা ভালো অবস্থা ছিলাম না যে কোনো ভালো জায়গায় কোচিং নিতে পারবো। সিঙ্গাপুরে একটা কোচিং এ গেছিলাম, নাম বলতে পারছি না এই মুহূর্তে। হ্যাঁ, ঠিক আছে। তো কোচিং যখন নিয়েছিলিস তো কেমন ভাবে অ্যাপ্রোচ ছিল তো? কোচিং এ আমার খুব সমস্যা হচ্ছিল, কেননা আমি কোচিং এ গেলাম, দেখলাম তারা এনসিইআরটি পড়াচ্ছে না। তারা নিজেরা নিজেদের মতো করে, কেউ বোটানি অনার্স, কেউ জুলজি অনার্স টিচাররা এসছে, তারা তাদের সেই লেভেলের পড়াচ্ছে। এবং আমি যখন তাদেরকে বলছি, তারা বলছে তুমি কি নিট পেয়ে এসছো যে তুমি আমাদের শেখাচ্ছ? তো অ্যাকচুয়ালি তারা যারা সাপোর্টিভ পড়াচ্ছিল ছিল না আমার নিট, সাথে। মানে তার সঙ্গে তোর ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি ম্যাচ করছিল না। হ্যাঁ, মানে তুই চাইছিলিস এনসিইআরটি অ্যাপ্রোচ করা, কিন্তু তারা এনসিইআরটি অ্যাপ্রোচ করছিল হয়তো হ্যাঁ, হাই তারা লেভেলে তাদের তুই চাইছিস। নিজেদের মডিউল গুলো হ্যাঁ, করছিল, কিন্তু যেখান থেকে কোনো কোশ্চেন এসছে বলে তো আমি দেখতে পাইনি। ঠিক আছে। তো এটা তো সেকেন্ড টাইম হলে, থার্ড টাইম তো কিভাবে তাহলে অ্যাপ্রোচ করলি? আসলে যখন নিট 2020 দিলাম, তখন আমার স্কোরটা ছিল 476। তখন আমি ভেবেছিলাম যে আমি যদি বিএইচএমএস নিই, আমি তাড়াতাড়ি কিছু না কিছু করতে পারলে আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট করতে পারবো। সেজন্য আমি বারবার ওইদিকে যেতে চাইছিলাম, কিন্তু পরিবার বলছে যে প্রথমবারে যখন সে একবারে 247, যেটা 19-এ পেয়েছিলাম, সেখান থেকে 476 এসছে, আবার এত বাজে কোচিং নিয়ে, তার মানে সে কিছু পারবে যদি তাকে আর একটু সাপোর্ট দেওয়া হয়। সেজন্য পরিবার চাইছিল না যে আমি বিএইচএমএস এ চলে যাই। কিন্তু আমি সেই জিনিসটা বুঝতে পারছিলাম না যে এমবিবিএস এ গেলে কতটা ভালো হতে পারে। তাই আমি একগুঁয়ে হয়ে ওটা দিকে ছিলাম, তাই ওই পড়াটা অতটা লেভেলে হয়নি, কারণ আমার পিছুটা সবসময় থেকে গেছিল বিএইচএমএস এর প্রতি, যে কিছু না কিছু করে আমি যেন শান্তিতে বেরিয়ে যেতে পারি। ফ্যামিলি কিন্তু সবসময় সাপোর্টে ছিল যে সব তোকে সময় সাপোর্টে এমবিবিএস ছিল, করতে হবে। ফ্যামিলি অতটা বিশ্বাসী ছিল যতটা আমি বিশ্বাস নিজের প্রতি করতে পারিনি। হুম। তো এটা দরকার একটা নিট অ্যাসপিরেন্টের তো জন্য, এই ফ্যামিলিকে পরিস্থিতিতে করে সবসময় আমি সাপোর্টে পড়ছিলাম, থাকবে। কিন্তু ওই কনসিস্টেন্সিটা ছিল না। কোনো সময় পড়ছি, কখনো পড়ছি না, কখনো ভাল লাগছে না, ঘরে একা রুমের মধ্যে বসে আছি, হুম। কোনোভাবে করছি। ওই তো সেই সময় ফিজিক্স ওয়ালা থেকে নিয়েছিলাম, কিন্তু ওই কন্টিনিউটি মেনটেন করতে পারিনি ঘরে একা একা বসে, কেননা আমি কম্পিটিশনটা ফিল করতে পারছিলাম না। হ্যাঁ। তারপরে ওই তো কোনোভাবে পরীক্ষা দিলাম, হুম, 515 এলো। মানে নিট, এটা নিট 2021-এ হ্যাঁ, 500। নিট 2021-এ মানে 515 এলো। 2020 থেকে 2021-এর মধ্যে তুই ঘরের মধ্যেই ছিলিস, হ্যাঁ, সেখানেই তুই প্র্যাকটিস যা করার মক টেস্ট দিয়েছিস, মানে বাইরে হ্যাঁ, কোথাও মক টেস্ট দিয়েছিস তার মধ্যে? বাইরে না, ফিজিক্স ওয়ালাতে দিয়েছিলাম, প্রায় 30-35টা মতো মক টেস্ট দিয়েছিলাম ওটা সে কি বছর। রুমের মধ্যে দিয়েছিস না বাইরে? ওই ঘরেই বসে দিয়েছিলাম। ঘরে বসে দিয়েছিস? হ্যাঁ, ঠিক আছে। ওই তো যখন দেখলি যে 2021-এ তোর 500 পয়েন্ট এলি, গ্যাপটা তো অনেকটা বেড়ে গেছে, তো তোদের ফ্যামিলিকেও কিছু একটা সাপোর্ট দিতে হয়, তুই চাইছিস বিএইচএমএস এ করতে। হ্যাঁ, তো তারপরে
তো কোনো কোর্সে জয়েন করলি না আবার নতুন করে হ্যাঁ, আমার মা তো একদমই ভর্তি হতে দেবে না, কোনোভাবে ঝগড়া করে গিয়ে ভর্তি হয়ে যায়, বিএইচএমএস ভর্তি হয়ে যায়। মিদনাপুরেই ভর্তি হয়েছিলাম, যাতে খুব কাছাকাছি থাকি, হুম। খরচটা মিনিমাম করা যায়। তো কিন্তু তারপর ঢুকে দেখলাম খরচ মিনিমাম করলেও সেটা টানা সম্ভব হচ্ছে না। একটা স্কলারশিপ না পেলে আমি কোনোভাবে চালাতে পারবো না। স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, তারা রিজেক্ট করে দিল, কোনো কারণ তেমন দেখালোই না। তারা ইকোনমিক্যালি দিল না। পুরো একদম ব্যাকডেটেড হয়ে গেছিলিস। হ্যাঁ, মানে খুবই বাজে অবস্থা ছিলাম। তারপরে একটা মেন্টাল ট্রমা একটা কাজ করছিল তোর মধ্যে, যে কোনোভাবে মেন্টাল ট্রমা থেকে একটা বার করতে হবে, তোকে ভালোভাবে একটা র্যাঙ্ক করতে হবে, এই একটা মোটিভেশন হ্যাঁ, তখনই ভাবলাম যে এইভাবে তো কন্টিনিউ করতে পারবো না আমি কোনোভাবে। তখন আমি ভাবলাম যে নিটেরই প্রিপারেশন নিতে হবে, কেননা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব ছিল না কোনোভাবে। তাই লাস্টে আমি কলেজ যাওয়া বন্ধ করে দিই, তখন উইথড্র করিনি। তারপরে আমি আবার নিটের এক্সাম দিলাম। 2022 সালে আবার এক্সাম। হ্যাঁ, তখন এই লাইফে এত উঁচু নিচুর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পড়াশোনা খুব একটা ভালো হলো না। সেই আবার সেই 515ই পেলাম, আবারও 515ই পেলাম। হ্যাঁ, ওই কিছু তখন আমি খোঁজ নিয়ে জানলাম যে অল ইন্ডিয়ায় বিবিএসসি তে অ্যাডমিশন নেওয়া যাবে এই নামে। আর আমি ভাবলাম এটা একটা বেটার অপরচুনিটি, সেজন্য আমি তখনই গিয়ে কলেজ থেকে ডকুমেন্ট এন্ট্রি করলাম। কিন্তু তারপরে ঘরে বারবার বুঝালো এবং ভর্তি হতে দেবে না আমাকে। বললো একবার তুই ভর্তি হলি আর ভর্তি হতে হবে না, আবার নিটের প্রিপারেশন নে, এমবিবিএস ঢুকে বুঝতে হবে। মানে তুমি 2022 এক্সাম দিলি, 515 পেলি, এবার আবার তো নিটের প্রিপারেশন থাকবি। হ্যাঁ, তো তারপরে এরপরে তো এই ফেজটাতে কিভাবে নিজেকে মেনটেন করলি? কোনো কোর্সে এবার তো ভর্তি হয়েছিস 2022 সালের পর? না, কোনো কোর্সে ভর্তি হয়নি। এবং যখন অ্যাকচুয়ালি আমি যখন ওই উইথড্রল করছিলাম এই বিএইচএমএসটা, তখন টিচাররা খুব অসম্মান করেছে। হ্যাঁ, একটা ভুল আমার ছিল, কেননা একটা সিট আমি নষ্ট করেছি, যেটা আমি আমার বাচ্চাদের জন্যই নষ্ট হয়েছে ঠিকই, তবে টিচাররা খুব অসম্মান করেছিল, হয়তো তাদের জন্য সেটা ঠিক ছিল। তবে ওটাই, তবে ওই জিনিসটা আমার একটা মোটিভেশনের মতো কাজ করছিল। ওই জিনিসটা থেকে তো মোটিভেশন। হ্যাঁ, কেন এমনকি আমি সেইখানে বসে আমার সেই সময় 72,000 র্যাঙ্ক হয়েছিল। আমার এতটা অসম্মান লেগেছিল, আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমার 50,000 র্যাঙ্ক হয়েছে। তো সেটা আমার আরো গায়ে কাটা দিচ্ছিল যে আমাকে আছে মিথ্যে কথা বলতে হলো নিজের মান সম্মান বাঁচানোর জন্য। মানে ওই যে গিল্টিটা তোর মধ্যে হ্যাঁ, ফেলে হ্যাঁ, এসেছিল, তো সেখান থেকে তো একটা মোটিভেশন জেগেছিল যে হ্যাঁ। এবার কিছু একটা করতে হবে, না হ্যাঁ। ঘুরে দাঁড়াতে হবে। এই যে দেওয়ালে যে- পিঠ থাকার কথা তুই বলছিস বারবার, যে দেওয়ালে পিঠ থেকে গেছে, তখনও সেই পিঠ ঠেকাটা সম্পূর্ণ এসেছিল না হয়তো, যার জন্য বাড়ি ফিরে এসেছিলাম। তো আর বাড়িতেই একগুয়ে ব্যাপারে এক জায়গায় থেকে থেকে সেই জিনিসটা বেশি দিন থাকে না। তো প্রিপারেশনটা প্রথমের দিকে ভালো হচ্ছিল, করেছিলাম কিছুটা, দিয়ে তারপরে 568 হয়ে যায়। মানে 2023 তো 568 আছে। হ্যাঁ, কিছুটা ওই মার্কশিটে ফিল আপ ভুল করেছি, অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, কোনোভাবে হলো। সেই সময় বিডিএস হচ্ছিল, বিএইচএমএস হচ্ছিল, কিন্তু ঘরে বললো না, ভর্তি হতে দেবো না, তোকে আবার এমবিবিএস দিতেই হবে। মানে ফ্যামিলি থেকে পুরো সাপোর্টে ছিল যে তোকে এমবিবিএস করতে হ্যাঁ, হবে। তারপরে আবার দিব ভাবলাম। এই মোটিভেশনটা নিয়ে তো আবার শুরু করলি 2023 এর পর থেকে আবার নতুন কিন্তু করে। এবার আমি কয়েকটা নিজের ভুল বুঝতে পারি। কি কি যে ভুল বুঝতে পারলি সেটা বল, যাতে আমি রুমের মধ্যে সবসময় ছিলাম, এবার আমি আসল কম্পিটিশনে বুঝতে পারছিলাম না, আমার ওই কনসিস্টেন্সিটা মেনটেন হচ্ছিল না যার জন্য। এবার আমি ভাবলাম একটা অফলাইন টেস্ট সিরিজ ভালোভাবে নিতে হবে, অফলাইনে টেস্ট সিরিজ দিতে হবে এবং সেই কন্টিনিউটি মেনটেন করতে হবে। তো আমি একটা খাতা বানালাম, যেটা আমার মাই বলেছিল যে রোজ কতক্ষণ পড়ছিস, কি করছিস, পড়ার সময়টা পুরো রোজ ট্র্যাক করবি, কি কোনটা টপিকটা পড়েছিস, আর কতক্ষণ পড়েছিস। এতে দুটো জিনিস হতো, এক আমি রোজকার কনসিস্টেন্সি মেনটেন করতাম, আর রাত্রিবেলা শোয়ার সময় আমি টপিকগুলো চোখের সামনে দেখতে পেতাম যে কি কি পড়েছি। এতে করে পড়ার ওই সময়টা একবার শর্টে খুব তাড়াতাড়ি মাথার মধ্যে রিভিশন করে নিতে শর্ট টাইম একটা রিভিশন হয়ে যায়, গোটা দিনে তুই যেটা করলি হ্যাঁ, সেটা একটা রিক্যাপিচুলেট একটা হয়ে রিক্যাপ হয়ে যায়। কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি দেখেছিলাম যে প্রত্যেক বছর কোশ্চেন প্র্যাকটিস কম হয়েছিল। হ্যাঁ, আমি যখন এই 568 পেয়েছিলাম তখন কিছু কোশ্চেন প্র্যাকটিস ভালো করেছিলাম, খুব কম একটা হয়নি। তবে আরো কিছু কিছু খামতি ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে এই চ্যাপ্টার গুলো করা হয়নি, সেই চ্যাপ্টারের কোশ্চেন প্র্যাকটিস গুলো ভালোভাবে করলাম। ওই পিডব্লিউ পাঞ্চ বলে একটা বই সেট আছে, পিডব্লিউ পাঞ্চ বলে একটা বই আছে, ওই বই আমি বেশ কিছুটা করেছিলাম, পুরোটা করিনি অবশ্যই, তবে করেছিলাম কিছু, যতটা পেরেছিস করেছিস। হ্যাঁ, করেছিলাম, মানে এতটা করেছিলাম যাতে করে একটু কনফিডেন্স আছে যে পরীক্ষার সময় ওই জিনিসটা সমস্যা না হয়। আর মক টেস্ট আমি ভালোভাবে দিয়েছিলাম, কেননা আমি বুঝতে পেরেছিলাম যে এই যে পরীক্ষাটা আমি দিলাম আমার কিছু যদি মনে আছে, যদি আমি মক টেস্ট এখন থেকে ফুল মক টেস্ট না দিই তাহলে আমি সব ভুলে যাবো। সেজন্য প্রথম থেকেই মানে আমি অ্যাকচুয়ালি
568 পাওয়ার পরে একটু ডিমোটিভেশনে ছিলাম, মানে কি করব না করব কি হবে। তো আমি অ্যাকচুয়াল প্রিপারেশন শুরু করি আগস্টের 15-16 তারিখের দিক থেকে। আর সেই সময় থেকেই আমি ফুল মক টেস্ট দেওয়া শুরু করে দিই। মানে তুই আগস্ট 2 থেকেই থেকে ফুল মক টেস্ট দিতে শুরু হ্যাঁ করেছিস? 2 থেকে 3 দিন কি হাইয়েস্ট 4 দিনের মধ্যে, হুম। আর তোর কাছে তো মিনিমাম হ্যাঁ, 1 দিন মাঝখানে গ্যাপ রেখে। তোর কাছে তো মানে যেহেতু একটা আইডিয়া তো ছিল, যেহেতু অনেকবার ইনসাইটে করা হয়েছে পড়া তো নিশ্চয়ই, হয়েছিল। তো তোর কাছে প্রথম থেকে ফুল মক টেস্ট দেওয়াটা ব্যাপারটা কিছু মনে হতো না অবভিয়াসলি? না, ব্যাপারটা হচ্ছে ফুল মক একটা টেস্টের প্রতি একটা ইয়ে তো আগে থেকে একটা আইডিয়া চলে হ্যাঁ এসেছিল। ওই হুম, 550, হুম, 580, 90 এই রেঞ্জে করে প্রথমের থেকেই শুরু হ্যাঁ, হয়েছিল। আহ, এবার আমি প্রায় পরীক্ষা শেষ পর্যন্ত 95টা মক টেস্ট দিয়ে দিয়েছিলাম। সেরকম একটা মক টেস্ট। মানে প্রায় ফুল মক টেস্টই সব ছিল, এই 10-12টা মতো পার টেস্ট হবে, বাকি সব ফুল মক টেস্টই ছিল। ওই প্রথম থেকে নিউ লাইটে দিতাম, আকাশের, মোশনের, নিট প্রেপ, আর সব যেখানে যা মোটামুটি পেতাম যা পেতিস সত্যি সবই সেখান থেকে সবই সবই দিয়ে দেওয়া শুরু মানে করেছি। হার্ড লেবার, যা বলতে হয় এটা হ্যাঁ হার্ড লেবার প্রতিদিনের, যেহেতু হ্যাঁ মক টেস্ট দিবি কেননা আমি করতে হবে। ভেবেছিলাম যে দুটো জিনিস, একটা যে এতে করে আমি সিলেবাসটা পুরোটা তো আমি একদিনে রিভাইজ করতে পারবো না হুম, কোনোভাবে, হুম, অন্তত যদি কিছু কিছু জিনিস ছুঁয়ে যাই আমি জিনিসগুলো ভুলবো না, কিছু না কিছু মাথার মধ্যে চলতে থাকবে। হুম, তো সেটা হচ্ছিল। তারপরে আমার ওই মক টেস্টের নাম্বারটা দেখে একটুখানি মোটিভেশন আসতো যে আরো হ্যাঁ, বেটার করতে হবে। আর বেটার করতে হবে। হ্যাঁ ওইভাবে চলছিল আর কি প্রিপারেশন। আর এই লাস্ট 1 বছরে তো কোনো সেলফ ডাউট ছিল? সেলফ ডাউট আমি আসতে দিইনি। তার আমি কি করেছিলাম, আমি দুটো, এক, সবসময় নিজেকে বিজি রাখতাম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ভেবে নিয়েছিলাম যে এমন কিছু নেই যে আমার জন্য নতুন হবে। আমি ফিফথ ড্রপ মানে অনেকবারই একই ফলাফল দেখেছি। হ্যাঁ, নতুন কোনো মানে ফেল ফলাফল হওয়ার কোনো ভয় নেই ছিল, নতুন কোনো ফলাফল আমার জন্য যা ছিল হবে না। দেখা যাবে, নেই। নতুন কোনো ফলাফল ছিল না। হুম, আর এইটুকু কনফিডেন্স ছিল যে কিছু না কিছু তো পাচ্ছি। পাচ্ছি, হ্যাঁ। বিএইচএমএস ছিল, আয়ুর্বেদা হুম, ছিল, ভেটেনারি তো হুম, 2বার ড্রপ করলাম, বিডিএস একবার ড্রপ করে দিলাম, তাই এইটুকু ছিল যে কিছু না কিছু তো হয়ে যাবে, স্মল হোপ ছিল। না হুম, পড়লেও হয়ে যাবে। ঠিক আছে। তাই আশা ওইসব রাখা দরকার, ভাবিনি। কারণ কিছু একটা আশা থাকলে তবেই সেটা আর দিয়ে আরো করা যায় বেটার কিছু। আর সব হুম, সময় ওই জিনিসটাকে মাথায় হুম, আসতে দিইনি, পড়ার মধ্যে বিজি রেখে। আর যখনই মাথার মধ্যে এই ধরনের ভাবনাগুলো বেশি আসতো, হুম, তখন দুটো কাজ করতাম, এক, বা আমার সাথে থাকতাম, তা না হলে একটু হেঁটে আসতাম। ব্যাস। তো ওই হেঁটে আসার মধ্যে আমি দেখতাম যেন এমন দিকে যাওয়া যায় যে বেশি লোকের সাথে ইন্টারাকশন না হয়। ও মানে তো মাইন্ড ফ্রেশটা হ্যাঁ, নিজের মতো করে নেচারের করতিস। মধ্যে থাকলে একটু হ্যাঁ, বেটার হয়, মানে যেহেতু তুই গ্রামে নিজের থাকতাম মতো তো। একটা করে একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিয়েছিলিস, হ্যাঁ সেই এনভায়রনমেন্টে তুই নিজেকে কমফোর্টেবল করতে হ্যাঁ পেরেছিস। যারা এক সময় আমাকে একটু বুলি করতো, যারা নিজেরা যেটাকে কোনোদিন অ্যাচিভ করতে পারেনি সেটা নিয়ে আমাকে বলতো যে আমি পাইনি, অ্যাকচুয়ালি এই জিনিসটা তো আমাকে খুব এফেক্ট করেছিল যে আশেপাশে লোকেরা এইরকম বলছে সেরকম বলছে। তাই লাস্ট ইয়ারে আমি একটা ভালো মেথড ছিল আমার। হুম, যারা যারা বলছে এরকম কিছু, হুম, তারা আমার জন্য আজ থেকে মৃত, তারা এক্সিস্ট করে না এই দুনিয়ায়। আমি এখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। এখন তারা কি বলছে এখন? এখন তাকে না বলাই ভালো। তো অনেক স্টুডেন্টরা থাকে, তিনটা সাবজেক্টে কি রকম করে ম্যানেজ করতে হবে, মানে অনেকরা মানে ম্যানেজ করতে পারে না। কিন্তু যেরকম অনলাইন প্ল্যাটফর্মে যে করছে, তো ওকে লেকচার দেখতে হবে, নোটস তৈরি করতে হবে, তারপর ওকে পড়তে হবে, আর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো কি করতে পারবে, মানে কি রকম করে ও করতে পারবে কি, মানে তিনটেই সাবজেক্টকে ভালো করে ম্যানেজ করবে? যদি কেউ কোচিং এর সাথে যুক্ত আছে, তাহলে সে তো কোচিং এর শিডিউল অনুযায়ী চলবে। তার সেই শিডিউল থেকে সমস্যা হওয়ার কথা নয়, কেন কোচিং এ গিয়ে ক্লাস করবে, বাড়িতে এসে সেগুলো রিভিশন করবে। এবার যদি কেউ নিজে থেকে করছে, সেখানে সমস্যা হয়ে যায়। সেখানে তাকে প্রথম কথা হচ্ছে তাকে একটা অফলাইন টেস্ট সিরিজ নিতে হবে, তা না হলে সে ওই কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না, সে ওই জিনিসটা এগিয়ে যেতে পারবে না। এবার যদি অফলাইন টেস্ট সিরিজ জয়েন করে, তাকে একটা শিডিউল দিবে। এবার সে জানলো যে আমাকে এই সপ্তাহের মধ্যে কি 2 সপ্তাহের মধ্যে এতটা পড়তে হবে, যে তাহলে আমাকে যদি এতগুলো শেষ করতে হয়, তাহলে এই দুদিনে কত করতে হবে, আজকে কত করতে হবে। হুম, এবার আজকে সে টার্গেট বানালো, এবার টার্গেটটা রিয়েলিস্টিক যেন হয়। কেন ব্যাপারটা হচ্ছে যে যদি আমি আনরিয়েলিস্টিক টার্গেট বানাই, হুম, তাহলে ধীরে ধীরে নিজের কাছে হেরে যাব, হয়ে যাবে। আর নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকবে না। আর যদি আমি এই টার্গেট গুলো 2 দিন 3 দিন কন্টিনিউ করে নিতে পারি, হুম, তাহলে খুব স্মুথলি এগোবে, তখন নিজের প্রতি কনফিডেন্সটা আসবে, আর এমনি তারপরে ধীরে কিছু ধীরে এগিয়ে যাবে। শিডিউল ছিল, মানে কি আজকে কন্টেন্ট, মানে এমনি আমি জিজ্ঞেস করতে চাইছি, যেরকম অনেকরা কি করে, মানে আওয়ার ডিউরেশন অনেক কম, বাট কন্টেন্ট অনেক কম, মানে কন্টেন্ট ম্যাটার কি আওয়ার ম্যাটার? ব্যাপারটা হচ্ছে আমি তো খাতায় লিখতাম, আমি যখনই এদিক ওদিক উঠে গেলাম সেই সময়টাও আমি ঠিক বাদ দিয়ে দিতাম। তার জন্য আমি যে সময় বাস্তবে পড়ছিলাম ওই সময়টাই কাউন্ট করতাম।
তো আমি ওটা ট্রাই করছি। আমি বুঝতে পারছি যে আমার বাড়ছে কি কমছে আওয়াজটা, তো অ্যাকচুয়াল আওয়াজ যেটা আমি ম্যাক্সিমাম দিতে পারবো, এবার সেটাকে সবসময় বাড়ানোর চেষ্টা করছিলাম। এবার ওটাই আমার জন্য হাইয়েস্ট পসিবল ছিল। এফেক্টিভ লার্নিং, এফেক্টিভ আওয়ার দিতে হবে। হ্যাঁ, যেটা আমার পক্ষে হাইয়েস্ট সম্ভব ছিল। কোয়ান্টিটি অনেক, কোয়ালিটি বাড়তে দেওয়া হ্যাঁ, ছেলেরা মানে যেরকম লেকচার দেখে অনেক ওরা অনলাইন পড়ে, আর ওরা মানে ব্যাকলগ হয় কি করে ও কমপ্লিট করবে ঠিক করে। ব্যাকলগ তো হবে, মানে লেকচার সেটা তো খুব নর্মাল ব্যাপার, ব্যাকলগ হবে। এবার সেটার জন্য করতে হবে কেন? কারেন্ট সিলেবাসটাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে, আর তারপরে পিছনে পিছনে সিলেবাসটা। কিন্তু কিছু কিছু সময় এমন কিছু হয় টপিক গুলো লিঙ্ক থাকে যে পরেরটা যদি করবো আমি আগেটা না করলে বুঝতে পারবো না, সেক্ষেত্রে তাকে তাড়াতাড়ি করতেই হবে। এবং মানে অনেক লোকরা কি করে, একে এটাই ভাবে কি মানে ও চ্যাপ্টার পিছনে চ্যাপ্টার থেকে লিঙ্ক থাকবে তাই জন্য ও আগেই চ্যাপ্টারটা করছেন, মানে ওর যদি অন্য কিছু কিছু চ্যাপ্টারে করা যায় কিন্তু সব চ্যাপ্টারে হয় না, কারণ কিছু কিছু চ্যাপ্টারে লিঙ্ক থাকে। তো হ্যাঁ ওই মানে ভেবে ছেলে করছেই না, মতলব লেকচারই করছেই না, মানে ও ব্যাকলগ আর ক্রিয়েট হয়ে যাচ্ছে মানে স্পেশালি এটা ফিজিক্স আর বা ফিজিক্যাল কেমিস্ট্রি ইনঅর্গানিকে মানে এগুলো একটু বেশি, এগুলো প্রভাব পড়ে, এগুলো না করলে স্টুডেন্টকে কি করতে হবে মানে কি ওর লেকচার মানে কারেন্ট লেকচার দেখে দেখে মানে প্রিভিয়াস ব্যাকলগকে কমপ্লিট করতে হবে এমনি। ব্যাপারটা হচ্ছে খাটতে তো হবে, খাটলে হবে, শর্টকাট হয় না। যদি শর্টকাট খুঁজে কেউ ওয়ান শট ভিডিও দেখে, যেটা আমি 2021-এর দিকে করেছিলাম, হ্যাঁ ও হয়তো সেই জিনিসগুলো জেনে যাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কেন না, অ্যাকচুয়াল মাথার মধ্যে ওই জিনিসগুলো কাজ করবে না। পরীক্ষার কোশ্চেনটা দেখলে ওই জিনিসগুলো মাথায় আসবে না যদি কেউ ওয়ান শট দেখে কাজটা করে। তাকে আলটিমেটলি পুরো লং ভিডিও দেখতে হবে এবং ভালোভাবে ক্লাস করতে হবে, এবং প্রেফারেবল যে ক্লাসের সাথে সাথে নোট বানাও। তাতে করে কি হবে, অ্যাটেন্টিভনেসটা ঠিক থাকবে, সেই সময় মাথার অন্য কোনো দিকে যাবে না, পড়ার দিকে থাকবে সব। কিরকম সেলফ ডিসিপ্লিন থাকবে সেলফ ডিসিপ্লিন তো থ্রু আউট রাখা সম্ভব নয়, সম্ভব হবে না। যদি এটা নিয়ে গিল্ট ফিল করে তাহলে হবে না, কেননা সেলফ ডিসিপ্লিন নেই বা কেটে গেছে সেটা যদি বুঝতে পারছি আমি, তার তখন থেকেই আবার আমাকে ডিসিপ্লিন হয়ে যেতে হবে। এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। এমসিকিউ কত প্র্যাকটিস করেছিস? কিরকম না? এমসিকিউ রোজ এমসিকিউ মোটামুটি কত হতে পারে? না, আমি এরকম actually- কোনো বাংলা নিয়ম ছিল যে এমসিকিউ? না, এরকম কিছু ছিল না। তবে আমি প্রথমের দিকে বিশেষ করে ফিজিক্সে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করেছি, কেমিস্ট্রি কিছুটা করেছি, বায়োলজিও কিছুটা করেছিলাম। হ্যাঁ, এমসিকিউ তো মেইনলি ফিজিক্স এফেক্টিভ থাকে, হ্যাঁ, বায়োলজিটা biology খুব বেশি এনসাইট করিনি, ওরিয়েন্টেডটাই। কিছুটা দু একটা দেখেছিলাম। তারপরে দেখলাম বায়োলজিতে করে ওই অ্যাকচুয়ালি আমি তো পরীক্ষা দিচ্ছিলাম মক টেস্ট বারবার, তো মক টেস্ট যখন সলভ করে গেলাম, তারপর যখন বই পেজ গুলো উল্টাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখান থেকে কোশ্চেনটা এসেছিল, এটা ভুল করেছি, এটা এরকম হতো, এখান থেকে এরকম কোশ্চেন হতো, এরপর এটা চলে আসতে পারে, এই জিনিসগুলো মাথায় চলতো, সেজন্য রিভিশন করার সময় সুবিধা হতো। মানে দুটো এনসাইটির মধ্যে তো একটা মক টেস্ট দেওয়ার পর যে যে উইক পোর্শন গুলো সেগুলোকে তো ভালোভাবে মডিফাই করার চেষ্টা করতে, মানে নিজেকে লেবার দিয়ে চেষ্টা করছিস। হ্যাঁ, আর সেই জায়গায় সেটাই করা দরকার মানে বায়োলজি। এটাই আছে কি মানে যখন তুই পড়ে নিচ্ছিস মানে বায়োতেই পড়ে নিয়েছিস এনসিইআরটি থেকে, অনেক লোক ভাবে কি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, বাট যখন আমরা মানে কোশ্চেন প্র্যাকটিস করছি তারপর ভুল হচ্ছে, তারপর আমি ফির রিটার্ন ব্যাক করে বই পড়ছি, তারপর আমাকে কারেক্টিফাই করে আছে না। এটাই। আসলে তখন বেশি মনে থাকছে, কেননা আমি একবার এটা ভুল করেছি, হ্যাঁ, তখন সেটা সেটা মাথার মধ্যে চলছে। ভুল জিনিসই মনে আর থাকে বেশি। যেটা ভুল করেছি তার জন্য আমি একটা স্পেশাল মার্ক দিয়ে দিতাম, হ্যাঁ, যে এই জিনিসটা এই লাইনটা ভুল করেছি। ভুল বলে। আর তারপরে যখন পড়তাম আমি যখন বুঝতে পারছি যে আমি পড়ার সময় বুঝে নিতাম ওই জন্য যে বেশি stress যে এই দিচ্ছে। শব্দটা আমি ভুলে যাব, এই ইনফরমেশন আমি ভুলে যাব, সেখানে আমি একটা একটা স্পেশাল মার্ক করে দিতাম। যখনই উল্টাতাম তখনই মনে পড়তো এই জিনিসটা আমি সম্ভবত ভুলে গেছি, এটা আবার দেখে নিতে হবে। কেননা প্রত্যেকটা ওয়ার্ড সবসময় পড়া সম্ভব নয়, আমাকে জানতে হবে যে আমি কোনটা ভুলে যাব, তখনই সেটা সহজে আমি রিভাইজ করতে পারবো। এমনি 2024 তার আলটিমেট মার্কস কত এলো? 760 পেয়েছি। প্রথম পেয়ে তো নিজেকে বিশ্বাস হচ্ছিল না, কেননা মাঝখানে expectation- এই অনেক টমা হয়েছে তো। নিজের প্রতি তো এক্সপেকটেশন ছিল না, আমি তো ভেবেছিলাম যে আমার বেস্ট দিব, কত পাবো কিছু পাবো জানি না, নিজে জানি না। তো যখন রেজাল্ট বেরোলো শুনলি 667 পেয়েছিস, তো কিরকম ফিলিং হলো? প্রথম থ্যাংক ইউটা কাকে জানিস? এই ভগবানকে জানিস না, ভগবানকে জানিস। কেননা হয়তো আমি দিতাম না, ঠাকুরের ইচ্ছা না থাকলে হয়তো আমি এবছর এক্সামটাই দিতাম না, তোর হার নিজেকে লেবার, হয়তো সারা জীবন লুজার বলেই ভাবতাম, এই জিনিসটা চেঞ্জ হতো না। তোর হার লেবার, ফ্যামিলি সাপোর্ট প্রত্যেকটাই কাজ করেছে সেদিন। তো কিছু রেজাল্ট বেলা সেদিন রাতের ঘুমটা কেমন ছিল? আসলে আমি রাতে রেজাল্ট দেখিনি, আমি সকালে দেখেছি। সকালে দেখি। তারপর আমি তখন মিদনাপুরে ছিলাম, ও। বাড়ি থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরে। তখন আমি বাসের মধ্যে যখন ফিরছিলাম, আমি আর মা ফিরছিলাম, দুজনে এসেছিলাম,
তখন আমি আমার আনন্দ আটকাতে পারছি না, হ্যাঁ। মনে হচ্ছে বাসটাই ভেঙে দেবো। তো ঠিক আছে। তো এবার যখন তুই অ্যাডমিশন নিলি, প্রথম কোন কলেজ হয়েছিল? প্রথম এনআরএস পেয়েছিলাম, NRS সেইখানে দাঁড়িয়ে যখন সাইন মানে করছিলাম করছি একদম যেন বুকটা ফুলে যাচ্ছে। এটা- সামনে বাপিকে দেখতে পাচ্ছি, বাপির মুখে সেই সেই মানে আনন্দটা, সেটা প্রকাশ করছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেই আনন্দ, যে ছেলেটা কিছু পেলো জীবনে, শান্তি পেলো কিছু, ক্লাসটা করেছে। তারপর তো এমসিকে তে এলি। হ্যাঁ, তো একদম এই মাঝখানে কুইন চেঞ্জটা অফ কি কলেজ করে? স্ট্রিট মেডিকেল চেঞ্জটা কলেজ কেন কলকাতা। করলি? মানে এনআরএস থেকে এমসিকে হঠাৎ কেন? মানে কি একটা ছিল যে না, এনআরএস থেকে এমসিকে? কোনো কলেজই তো খারাপ নয়, না। এবং সব কলেজে নিজস্ব কালচার আছে, নিজস্ব হেরিটেজ, নিজস্ব কিছু ব্যাপার স্যাপার, নিজস্ব merit আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি দেখলাম যে ওই আমাদের যে লিস্ট বেরায়, হ্যাঁ, যেখানে ওই ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং এর হ্যাঁ, লিস্ট, list আছে। সেখানে যারা বেস্ট র্যাঙ্ক পেয়েছে তারা কোন কলেজটাকে প্রথম প্রেফার করেছে। আমি দেখলাম প্রথমের দিকে যারা স্টুডেন্ট আছে তারা বেশিরভাগ এমসিকে এসেছে। তো আমি ওই গো উইথ দ্য মেরিট, গো উইথ দ্য ফ্লোতে চলে এসেছি। তেমন ওই কিছু ব্যাপার নয়, সব ঠিক আছে। মেডিকেল কলেজই ভালো, শোন, নিশ্চয়ই। মেডিকেল কলেজ মানে মেডিকেল কলেজ, ওর কোনো ডিফারেন্সিয়েশন হ্যাঁ, হয় না। তো সবাই সবাই নিজের লেভেলে একটা আলাদা অনুভূতি আছে। এমসিকে তে এসে আমার কেমন লাগছে? ভালো, এটা হেরিটেজের যে অনুভূতিটা, যে এইখানেই কেউ এত বড়, কেউ এখানেই কেউ বসছিল, আমার এই বেঞ্চটা যেখানে আমি বসছি সেখান থেকে এত বড় জায়গায় এসেছে, হয়তো আমিও কিছু করতে পারবো। তো নিটটাম না এমবিবিএসটা? এখনো তো এমবিবিএস এর টাফের মতো তেমন কিছু দেখেছি বলে মনে হচ্ছে না, আশা করছি আরো বাকি আছে টাফ দেখার। তবে মেন ব্যাপারটা হচ্ছে নিটের সময় একটা মেন্টাল ট্রমা ছিল, মানে যেটা নিটের লড়াইটা এমবিবিএস এ দুটো আলাদা লড়াই। লড়াই, হ্যাঁ, বলতে গেলে। তো কলেজে এসে আর কিছু হলো এরকম? কি ব্যাপারে? কিছু হলো না? কি ব্যাপারে? যেরকম মানে যেরকম কলেজে আসার ভাবে পর মানে কলেজ যাবো, কলেজ যাবো, girlfriend এটা আলাদাই। এখনো পর্যন্ত তো তেমন কিছু ভাবিনি, মানে ভেবে ওটা হয়নি, কেননা কলেজে ক্লাসের চেয়ে বেশি যেন পরীক্ষায় হচ্ছে। তো সে একটা চাপ পড়ে যাচ্ছে। তো কলেজে এলি, তো কলেজের বন্ধু বান্ধব কেমন হলো? হ্যাঁ, বন্ধু বান্ধব যাকে দেখি তাকে বন্ধু মানে, যাই হোক, ওইরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ, সবাই বন্ধু। সবাই বন্ধু। ডাক্তারের কোনো বন্ধু নেই, কোনো শত্রু তো নেই। নেই। এই তো ভালো কথা। তো সেখান থেকে লড়াই করে তুই এই জায়গায় এসেছিস, এমবিবিএস কে অ্যাচিভ করেছি। আলটিমেটলি আশা করবো এমবিবিএস কমপ্লিট করে একটা ভালো জায়গায় যাবি, সমাজের সেবা করবি। আর কিছু বলতে চাস নিজের জীবন সম্পর্কে, নিজের জার্নি সম্পর্কে, সে নিট অ্যাসপিরেন্টদের আর কিরকম লাইফ নোটটা হওয়া উচিত? যেহেতু তোর 5 বছর একটা ড্রপ ছিল, সেখান থেকে তুই নিজেকে পরিশ্রম করে এই জায়গায় নিয়ে এসেছিস। একটা গ্রামের বলতে পারি একটা স্টুডেন্ট, একটা গ্রামের খুব অস্পরা গাঁয়ের একটা স্টুডেন্ট, সেখান থেকে একটা কলকাতার মধ্যে একটা বড় শহরে এসে এখানে নিজেকে স্টেবল করে নতুন করে একটা নিজের পরিচয় দেওয়া। তো কি বলবি গোটা জার্নি, জীবন সম্পর্কে? ভাবিনি কোনো সময় যে মেডিকেল বা মেডিসিনের থেকে আসবো বা আসতে পারবো। ধীরে ধীরে জিনিসটা এগিয়ে গেছে, অবশ্যই পরিবার সাপোর্ট দিয়েছিল। চাইবো যে সবার জীবনে কেউ না কেউ এরকম সাপোর্ট দেওয়ার মতো থাক। ওটা হচ্ছে যে জীবনে আমার যেটা মনে হয়েছিল যে জীবনে আমি ফেল করতে চাই না, যেন নিজের কাছে যে নিজের মনে না হয় যে আমি হেরে গেছি, সেই জন্যই এত দূর আসা হয়। এবার পরিবার অবশ্যই সাথ দিয়েছে, পরিবারকে অনেক অনেক ধন্যবাদ, ঠাকুরের অশেষ কৃপা রয়েছে। এবার এই সময়টা এত দূর মেনটেন করা খুব কঠিন ব্যাপার, এবং পরীক্ষার আগের দিন রাতে আমার ঘুম হতো না, ও সেই জন্যই আমার নাম্বার অনেক কমে যেত। আমি সেটা বুঝতে পারতাম, কেননা পরীক্ষা দিয়ে এসে দেখতাম আমি যে অনেক নাম্বার আমি জানতে জানতেই ভুল করেছি। এবং কেননা পরীক্ষার জাস্ট আগে আগে মক টেস্ট যখন দিতাম, কাট অফ ক্লিয়ার করার মতো নাম্বারই পেতাম। আসলে নিজের উপর কনফিডেন্সটা আসেনি, কেন না সব দিনই আমি খুব হাই লেভেলের স্টুডেন্ট ছিলাম না। ডিমোটিভেট করার জন্য লোক আমার কাছে খুব অভাব ছিল না, ও সেই যে ডিমোটিভেশনটা সব দিন ছিল, আমি নিজেকে নিজের উপর ডাউট করতাম যে হ্যাঁ সে তো খুব ট্যালেন্টেড, সে পারবে, আমি হয়তো পারবো না। এই জিনিসটা ধীরে ধীরে বেড়ে উঠেছে, এই জিনিসটা সেলফ ডাউট তৈরি করে, হয়তো আমি পারবো না, না পেলে কি হবে, সেই যে ভয়, সেই যে সিরিজটা চলতে থাকে, সেই জিনিসটা ডিমোটিভেশন আনে, সেই জিনিসটা মাথায় এফিসিয়েন্সিটা ওইভাবে কাজ করে দেয়নি, যার জন্যই হয়তো এতদিন ট্রমা, এতদিন ধরে গ্যাপটা লেগে গেছে। ঠিক আছে। তো ধন্যবাদ জানাবো সুজেন্দুকে তার এই লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। অনেক নিট অ্যাসপিরেন্টদের একটা মোটিভেশন হয়ে থাকবে যে এভাবেও ফিরে আসা যায়। থ্যাংক ইউ সুজেন্দু, ধন্যবাদ। আমিও খুবই ধন্য যে আমার রুমমেট এখন বর্তমানে সুজেন্দু।